অনির্বাণের উপরে বিশেষ নজর দেওয়ার জন্য এবার রায়কে উস্কে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। নীলাঞ্জনা রায়ের সঙ্গে একদ্বন্দ্ব কথা বলার জন্য আসা মাত্রই নীলাঞ্জনা রায়কে বলতে থাকে যে রায় দিদিভাই, তোকে একটা কথা বলবো বলবো করে ভাবছি, আসলে এখন এই কথাটা বললে তুই কীভাবে নিবি আমি সেটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে রায় বলতে থাকে যে তুই কবে থেকে আবার হেজিটেট করা শুরু করে দিলি, তাও আবার তোর দিদিভাইয়ের কাছে তুই কত কথা বলতে এসেছিস, তুই ভুলে গেছিস আগে তুই সব কথা সর্বপ্রথম আমার সাথেই শেয়ার করতিস। তোর মনে আছে তোর প্রথম ভালোবাসার কথা তো তুই কিন্তু আমার কাছে এসে শেয়ার করছিস, বল কী হয়েছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে দেখ দিদিভাই, আমি কিন্তু কোনো মতে অনির্বাণ দাদাভাই এবং তোর সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য এরকম কোনো কথা বলছি না। আসলে আমি বাস্তবতার মধ্যে এরকম কিছু জিনিস ফেস করেছি, তার জন্য আমি তোকে বলছি, শোন তুই এই সময়টাতে না একটু অনির্বাণ দাদাভাইয়ের উপরে বিশেষভাবে নজর রাখার চেষ্টা করিস। কারণ জানিস তো, তুই নিশ্চয়ই চিনিস আমার আগের একটা বন্ধু ছিল, সে কনসিভ করেছে এবং সেই আমাকে রীতিমতো বললো যে ওর বর নাকি অন্য এক মহিলার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছে যে সে রীতিমতো ওর ডেলিভারির আগেই নাকি সেই মহিলাকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে। তাহলে তুই বুঝতে পারছিস কি সাংঘাতিক। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে সেই পুরুষের সাথে আমার অনির্বাণের কী মেল আছে বলতে, তুই কোথাকার কথা কোথায় টেনে নিয়ে আসছিস নীলু। শোন, তুই কোনো মতে যদি আমাকে অনির্বাণের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এখানে এসে থাকিস, তাহলে আমি তোকে বলবো যে দোহাই তোর, তুই না হয় এমনি এমনি কোনো রকম কোনো চক্রান্ত না করে বাড়ি থেকে চলে যায়, কিন্তু তার সত্ত্বেও তুই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর একদম চেষ্টা করিস না। নীলু অন্যদিকে নীলু বলতে থাকে দিদি ভাই, আমি এই জিনিসটাই ভয় পাচ্ছিলাম, আমি ধরে নিয়েছিলাম যে তুই হয়তো এটাই ধরে নিবি যে আমি হয়তো বা তোকে অনির্বাণ দাদাভাইয়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা বাস্তবতা। তুই একটু লক্ষ্য করে দেখিস অনির্বাণ দাদাভাই তোর এই ট্রাইমেস্টারগুলো চলাকালীন কী করে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়, তারপরে তুই হাড়ে হাড়ে টের পাবি যে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য। অন্যদিকে রাই বলতে থাকে যে যে আই বলুক না কেন, আমার অনির্বাণ সম্পূর্ণরূপে ভিন্ন, তাই আমি কারো কথায় এসে অনির্বাণের উপরে কোনো মতে সন্দেহ করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই, এই একই কথা কিন্তু তুই যখন কিনা কোয়েল ছিল এই বাড়িতে তখনও বলেছিস, কিন্তু তার সত্ত্বেও স্রোতের বিয়ে বাদ দিয়ে হলেও কিন্তু অনির্বাণ দাদাভাই কোয়েলের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল, কোয়েলের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে কিনা স্রোতের বিয়ে ছেড়ে সে কিন্তু কোয়েলের সেবা যত্ন করাটাকেই কিন্তু বেশি প্রাধান্য দিয়েছে। এই যে তুই আজকের ঘটনাটা কি দেখে নে না, যে সামান্যটা আমার হাত কেটেছে, কিন্তু সে রীতিমতো যা কিনা আমাকে কোনো মতে শোকে সহ্য করতে পারে না, সেই মানুষটা কিনা আমার এই হাত কাটা নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়লো, যার ফলে কিনা আমাকে বিশ্রামে পাঠিয়ে দিয়ে সে রীতিমতো আমার পাশেই বসেছিল। তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে পুরুষ মানুষ এই সময়টাতে কতটা অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থেকে যে তার মানে অনির্বাণ তুই যখন ঘুমোচ্ছিলিস তখন গোটা সময় জুড়ে তোর পাশেই বসা ছিল। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মানে আমার পাশে বলতে কি, সে সোফায় আমার ঘরে বসা ছিল এবং আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুম থেকে ওঠার পরও দেখেছি অনির্বাণ দাদাভাই সেখানেই বসে আছে। তার জন্যই আসলে আমার এই জিনিসটা বড্ড বেশি একটু খটকা লাগলো, কারণ আমি কোনো মতে কমফোর্টেবল ছিলাম না, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। এখন কখন কী ঘটে যায়, তখন কেউ না আবার বদনাম দিয়ে ফেলে আমাদের দুজনকে নিয়ে, সেই জিনিসটাই আমি চাই না দিদিভাই। তার জন্যই তোকে সাবধান করার জন্যই রীতিমতো আমি এখানে এসেছি। কারণ আমি তো খুব ভালো করে জানি যে অনির্বাণ দাদাভাই কতটা সৎ, তার মতিগতি একদমই বিগড়ানোর কোনো রকম কোনো চান্সই নেই, কিন্তু তার সত্ত্বেও এ বাড়িতে ঐশ্বর্যও আছে, ঐশ্বর্য যদি কোনো মতে আমাদের সম্পর্কটাকে নিয়ে কোনো কেচ্ছা কেলেঙ্কারি করার চেষ্টা করে, তার জন্যই আসলে রীতিমতো তোর কাছে এই কথাগুলো বলা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।